আচ্ছা, সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টারফেসেস। ওকে, সো ইন্টারফেসেস কি দেখেন, অ্যান ইন্টারফেস ইজ আ ক্লাস লাইক মানে ক্লাসের মতো, নট ক্লাস, খেয়াল করবেন কিন্তু কথাটা, হ্যাঁ, নট ক্লাস বাট ক্লাসের মতো। সো কনস্ট্রাক্ট দ্যাট কন্টেন্ট অনলি কন্টেন্টস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট মেথডস। তার মানে ইন্টারফেসের মধ্যে আসলে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড। এবং এটার মধ্যে যদি কোনো, আচ্ছা একটু পরে বলি তারপরে বলতেছি। ইন মেনি ওয়েজ অ্যান ইন্টারফেস ইজ এ সিমিলার টু অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মানে প্রায় অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই দেখতে, বাট it is intent is to specify common behavior for object of related class or unrelated class। বলতেছে এটা কি করতেছে যে শুধু বিহেভিয়ারগুলোকে রাখবে, মানে কি শুধু মেথডগুলোকে রাখবে রিলেটেড অথবা আনরিলেটেড ক্লাসের কোনো একই রকম কথা। ফর এক্সাম্পল, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারফেস ইউ ক্যান স্পেসিফাই দ্যাট দ্য অবজেক্ট আর কম্পারেবল, কি অ্যাডিবল অর ক্লোনেবল। মানে আমরা যদি আসলে ইন্টারফেস ইউজ করি তাহলে কম্পেয়ারেবল হবে, মানে কম্পেয়ার করতে পারবো। এডিবল শব্দটা অ্যাকুরেট মানে জানে, ক্লোনেবল শব্দটা মানে হচ্ছে গিয়ে এটাকে আমরা চাইলে কপি বানাইতে পারবো, মানে এটার মতোই হুবহু এটা কপি বানাতে পারবো। সো আমরা কাজ করতে করতে দেখবো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে একটা স্যাম্পল ইন্টারফেস দেওয়া হয়েছে, যেমন এটা একটা ইন্টারফেস। সেই ইন্টারফেসের জন্য কি থাকবে, এটা মডিফায়ার থাকবে, সে পাবলিক, তারপর থাকবে কি ইন্টারফেস, এই কথাটা লিখতে হবে, তারপর আমরা লিখবো সেটার নাম। যেমন এই যে একটা মানে উদাহরণ দিয়েছে যে ইন্টারফেস অ্যাডিবল একটা মেথড দিয়েছে, যে মেথডটা হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট স্ট্রিং হাউ টু ইট, একটা মেথডের নাম। এইটাও কিন্তু এই মেথডও কিন্তু একদম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই, এরও কোনো বডি থাকবে না, ঠিক আছে। আর অ্যাবস্ট্রাক্ট না লিখলেও সমস্যা নাই, না লিখলেও কিচ্ছু হবে না, তারপরও সেম কাজ করবে। ওকে, আচ্ছা, এখানে একটা এক্সাম্পল ওরা দেওয়ার চেষ্টা করেছে। ইন্টারফেসটা কোথায় দিয়েছে, এই ইন্টারফেস কই, এই যে একটা অ্যাপস, না এটা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়েছে। এখানে দিয়েছে একটা ইন্টারফেস। আচ্ছা, তার আগে একটু কথা আছে, শেষ করে দিই এখান থেকে। আচ্ছা, এখানে দেখেন একটা কথা দেখেন, অ্যান ইন্টারফেস ইজ ট্রিটেড লাইক এ স্পেশাল ক্লাস ইন জাভা, হ্যাঁ। ইচ ইন্টারফেস ইজ কম্পাইলড ইনটু আ সেপারেট বাইট কোড ফাইল, জাস্ট লাইক রেগুলার ক্লাস, রেগুলার ক্লাসের মতো আর একটা বাইট কোড হবে। ইউ ক্যান ইউজ অ্যান ইন্টারফেস মোর অর লেস সেম ওয়ে ইউ ইউজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, বলছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই প্রায় এটাকে ব্যবহার করা যাবে। ফর এক্সাম্পল, ইউ ক্যান ইউজ দ্য ইন্টারফেস অ্যাজ এ ডেটা টাইপ ফর রেফারেন্স ভ্যারিয়েবল অ্যাজ দ্য রেজাল্ট। আচ্ছা, রেফারেন্স ভ্যারিয়েবল হিসাবে আমরা ইউজ করতে পারবো, এরকম বলতেছে। আচ্ছা, এখানে একটা কঠিন উদাহরণ দিয়েছে, আমি একটা সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করি আপনাদের এইখানে, ঠিক আছে। উদাহরণটা হচ্ছে এটা দেখেন, আমি এই অ্যাকাউন্টের মধ্যেই তো কাজ করব। আমি লিখতেছি রাইট ক্লিক, নিউ জাভা ক্লাস। এখানে আলাদা করে ইন্টারফেস নেওয়া যায় না, দেখি তো, একটু নেওয়া যাওয়ার কথা ছিল তো, নিউ আদার্স, জাভা, এই যে জাভা ইন্টারফেস, হ্যাঁ ঠিক আছে। সো নেক্সট, এটার আমরা নাম দিলাম সে, আগে নাম ছিল কি ব্যাংক অ্যাকাউন্ট, না, এটার নাম দিলাম আমি আই, ব্যাংক, ACCOUNT, ব্যাংক অ্যাকাউন্ট। আই দিয়ে আসলে আমি ইন্টারফেস মিন করলাম, হ্যাঁ। সো ফিনিশ করলাম। সো এটা একটা ইন্টারফেস হয়ে গেল। ওকে, আচ্ছা, আমাদের আগের ব্যাংক অ্যাকাউন্টটা কই, এটা না, এইটা। শুধুমাত্র আমি এই মেথডগুলো এখান থেকে কল করতেছি, এই, কিন্তু কথা হচ্ছে আমি এখানে অ্যাবস্ট্রাক্ট রাখবো না। সো একটা ইন্টারফেস হয়ে গেল। ওকে, একটা ইন্টারফেস কিন্তু হয়ে গেল। সো এখন কথা হচ্ছে যে স্যার আমরা এগুলোকে ব্যবহার করব কিভাবে। আচ্ছা, ব্যবহার আমি জাস্ট অল্প একটু ব্যবহার দেখাবো এটা। আর মেন প্রোগ্রাম আমরা যখন করব তখন এগুলো প্রচুর ব্যবহার করবো। এখানে রাইট ক্লিক করে নিউতে এসে আমি একটা জাভা ক্লাস নিচ্ছি, এটার আমি দিচ্ছি কি যেন নাম ছিল, এটার সেভিংস অ্যাকাউন্ট ছিল এটা, না, সেভিংস অ্যাকাউন্ট, ACC না, অ্যাকাউন্ট, এটার নাম দিলাম ইমপ্লিমেন্ট, IMPL, ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করব বলতে আসলে
ওই ক্লাসটাকে এখানে ব্যবহার করব, ইন্টারফেসটাকে, সরি। সো এটাকে ফেলে দিলাম, সেভ। এইখানে এসে আমরা এখন ওইটাকে ইউজ করব, এক্সটেন্ড করব না। এইবার আমরা এক্সটেন্ড করব না, এখানে আমরা একটা নতুন শব্দ ব্যবহার করবো, যে শব্দটা হচ্ছে এটা, ইমপ্লিমেন্টস করব। এখন প্রশ্ন হতে পারে স্যার কখন ইমপ্লিমেন্টস করব আর কখন এক্সটেন্ড করব? খেয়াল করবেন এটা কি ক্লাস, ও আর এখন আমরা যাকে ব্যবহার করব সে কি ইন্টারফেস। তার মানে যখন একটা ক্লাস যখন একটা ইন্টারফেসকে ইউজ করবে তখন হবে ইমপ্লিমেন্ট, আর একটা ক্লাস যখন অন্য একটা ক্লাসকে ইউজ করবে তখন হবে এক্সটেন্ড। আর একটু সহজভাবে মনে রাখার জন্য আমি যেভাবে বলি, যদি সেম টাইপ হয় মানে এদিকেও ক্লাস এদিকেও ক্লাস তাহলে হবে এক্সটেন্ড, আর যদি ডিফারেন্ট টাইপের হয় তাহলে হবে ইমপ্লিমেন্ট। ক্লিয়ার? ওকে। সো দেখেন ইমপ্লিমেন্ট করার সাথে সাথে সেই ইরর দিচ্ছে, ওই অ্যাজ লাইক অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যেমন এক্সটেন্ড করলে ইরর দিত, ঠিক সেম ইররটাই দিয়েছে এবং সেম কাজটাই আমাদেরকে করতে বলবে। আমরা এখানে ক্লিক করি, ও দেখছেন ঘটনা, ক্লাস কি আরে নেই, সরি। সো ওটার নাম যেন কি ছিল, আই ব্যাংক অ্যাকাউন্ট। এই বাস, এবার এখানে ক্লিক, ইমপ্লিমেন্ট, সেম আগের মতোই সব আসছে। এইখানে একটা সমস্যা হচ্ছে যে এইটাকে আপনাকে যেটা করতে হবে, এটা চাইল্ড ক্লাস বেস কাজ হবে, এইটার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো প্যারেন্ট ক্লাস হয়ে আসবে না, কারণ এখানে প্যারেন্ট ক্লাস নাই। ক্লাস নাই তো এটা কি, এটা ইন্টারফেস না, খালি জিনিস না, কিছুই তো নাই। সো এবার আপনাকে কাজ করতে হবে। সো এবার আপনাকে যেটা করতে হবে, এটার মধ্যে ঢুকে আপনাকে আপনার যত প্রপার্টি আছে সবগুলো ব্যবহার করে কাজ করতে হবে। এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা একটাই, সেটা হচ্ছে গিয়ে যে আমরা আসলে এই মেথডগুলোকে বারবার ইউজ করার জন্য মেথডের স্ট্রাকচারটা আমরা ইন্টারফেস থেকে বানিয়ে নিয়ে আসতেছি, যেন আমাদের এই জিনিসগুলোকে বারবার লিখতে না হয়, এই আর কিছু না। ক্লিয়ার? সো এটার ডিটেলস এটার বেশি ভিতরে এখন আর যাবো না, আর একটু থিওরি আছে, আমরা সেটা সেরে নিই। আচ্ছা, এবার দেখেন দ্য কম্পেয়ারেবল ইন্টারফেস কি বলছে, দ্য কম্পেয়ারেবল ইন্টারফেস ডিফাইন দ্য কম্পেয়ার টু মেথড ফর কম্পেয়ারিং অবজেক্ট। মানে আমরা চাইলে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টকে কম্পেয়ার করতে পারবো, তারা ইকুয়াল কিনা। ওকে, সো যখন আমরা যেমন এখানে লিখছে, যেমন ইন্টারফেস কম্পেয়ারেবল দেন বলতেছে পাবলিক ইন্টারফেস কম্পেয়ার টু টু ওটা অবজেক্টের নাম আর কি। সো আমরা একটু ডিপে যাই, যেমন এখানে বলতেছে সাপোজ ইউ ওয়ান্ট টু ডিজাইন আ জেনেরিক মেথড। আসলে জেনেরিক শব্দটা একটু পরে আসলেই ভালো হইতো, তারপর আমি জেনেরিক সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এই দেখেন এখানে লিখছি তাই না, আমরা কোনো আবার কয়েকদিন পরে পাবো হচ্ছে টি, এই জায়গাটার মধ্যে আর টি যেটাই থাকুক, এখানে আসলে মেনলি এখানে বলা হচ্ছে যে এই বা এই টি এই টাইপটা বা এটা আমরা জানি না। জানি না বলতে আসলে খুব আরেকটু সহজভাবে বোঝাই আমি। ধরেন আমাদের বাসায় আমরা রান্না বান্না করার জন্য হাঁড়ি ইউজ করি না, মানে পাতিল। সো আমরা যেটা করি যে ভাত রান্নার জন্য এক ধরনের একটু উঁচু টাইপের পাতিল ইউজ করি, আর তরকারি রান্নার জন্য একটু অপেক্ষাকৃত একটু চ্যাপ্টা টাইপের পাতিলগুলো ব্যবহার করি। আচ্ছা, এমন করলে কি সমস্যা হবে কিনা যে আমরা চ্যাপ্টা টাইপের পাতিলের মধ্যে ভাত রানবো আর উঁচু টাইপের পাতিলের মধ্যে আমরা তরকারি বা এই টাইপের কিছু রান্না করবো? সমস্যা হবে? সমস্যা হবে না। তার মানে ধরেন আর একটু মজা করে যদি বলি, ধরেন আপনাদের কথা যদি চিন্তা করি, ধরেন আপনারা যারা মেসে থাকেন বা নিজেরা রান্না করেন, তা আমরা যারা মানে তারা কি করব, তারা কি ডাল রান্নার জন্য একটা, ভাত রান্নার জন্য একটা, ডাল গরম করার জন্য আরেকটা, এত পাতিল তো কিনবো না, 2-3টা বেসিক নিব, চেষ্টা করব কি ওইটার মধ্যেই সব কাজ করতে। এই ধরনের জেনেরিক ক্লাসগুলোর কাজ হচ্ছে আসলে এইটা। জেনেরিক মানে একটা সিস্টেম রেডি করা থাকবে, ওকে আমরা যেই কোনো ক্লাসের সাথে মিশাই দিলে ও ওর মতো কাজ করবে। বুঝতে পারছি? আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই, যেমন ধরেন এইখানে একটু লিখতেছি, দেখেন লিস্ট, এই যে দেখেন এইখানে একটা লিখে দিয়েছে। সো এই এর মানে কি, ও বলতেছে যে আমাকে তুমি যা দিবা আমি তার লিস্ট বানাই দিব। এখন ওর মধ্যে যদি ধরেন আমি 10টা বোতল দেই, ও বোতলের লিস্ট বানাবে। ওর মধ্যে যদি আমি 10 জন মানুষকে দেই, ও 10 জন মানুষের লিস্ট বানাবে। বুঝতে পারছি জেনেরিক মানে এটা কি? জেনেরিক মানে হচ্ছে ও অনেকটা ওই যে ওপেন থাকবে, আলুর মতো হবে, মানে আলুকে যে তখন তরকারিতে দেওয়া যায়, ওকেও সবার সাথে মিশিয়ে দেওয়া যাবে। মিশিয়ে দিলে ও তখন ওইটাকে নিয়ে একটা স্পেশাল টাস্ক পারফর্ম করবে। ক্লিয়ার? এগুলোকে বলা হয় আসলে জেনেরিক। সামনে একটা চ্যাপ্টার পাবো আমরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেহেতু এখন শব্দটা চলে আসছে, জন্য আমি কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে।
সো আবার বলছি, সো সাপোজ ইউ ওয়ান্ট টু ডিজাইন আ জেনারিক টু ফাইন্ড লার্জ টু অবজেক্ট অফ দ্য সেম টাইপ, মানে দুইটা অবজেক্টের মধ্যে কে বড় সেটা আমরা খুঁজতে চাচ্ছি। সাচ এস টু স্টুডেন্ট, টু ডেট, টু সার্কেল, টু রেক্ট্যাঙ্গেল, টু স্কোয়ার। মানে ধরেন আমি চাচ্ছি রবিউল আর নাজমুল দুইজনকে কম্পেয়ার করতে। কিভাবে কম্পেয়ার করবে সে? কারণ নাজমুলের একটা নাম আছে, রবিউলের একটা নাম আছে, নাজমুলের একটা এজ আছে, রবিউলের একটা এইজ আছে, নাজমুলের বয়স আছে, রবিউলেরও বয়স আছে। তারপরও আমি দুইজনকে কম্পেয়ার করতে পারবো যদি আমি এই কম্পেয়ারেবল ইন্টারফেসটাকে ইউজ করি। বুঝতে পারছি? তো সে অনেকগুলো জিনিসের উপর ভিত্তি করে সে আমাদেরকে ডিসিশন জানাবে। ওকে, সো এখানে এই কথাটাই বলছে। তারপর বলছে ইন অর্ডার টু অ্যাকমপ্লিশ দিস দ্য টু অবজেক্ট মাস্ট বি কম্পেয়ারেবল। শর্ত একটা আছে, বলছে তুমি তো অবজেক্টকে ইকুয়ালিটি টেস্ট করতে পারবা, কিন্তু তার আগে সে অবজেক্ট দুইটাকে অবশ্যই কম্পেয়ারেবল হইতে হবে। সো দ্য কমন বিহেভিয়ার ফর দ্য অবজেক্ট মাস্ট বি কম্পেয়ারেবল। So Java provides comparable interface for this purpose. The interface defined as follows. বলছে যে এইভাবে আমরা চাইলে এটাকে মানে কোনো ক্লাসকে কম্পেয়ারেবল বানাতে পারি। যেমন এখানে দিছে, যেমন দেখেন বলছে পাবলিক ক্লাস ইন্টিজার, এক্সটেন্ড করছে সে আবার নাম্বার ক্লাসকে, ইমপ্লিমেন্ট করছে সে কম্পেয়ারেবল ইন্টিজারকে। তার মানে এই ইন্টিজারের সাথে আমরা এই নাম্বারটাকে এবার আমরা চাইলে কম্পেয়ার করতে পারবো। কেন? আমরা এখানে কম্পেয়ারেবল অবজেক্টটাকে মানে কম্পেয়ারেবল যে সিস্টেমটা আছে ইন্টারফেসটা সেটা আমরা ব্যবহার করছি। ঠিক এখানেও তাই, এখানেও তাই। দেখছেন এখানেও একই রকম, যে স্ট্রিংয়ের সাথে, তারপরে যে ডেটের সাথে ডেট, তারপরে এইগুলো হচ্ছে তার মেথড। সো যদি আমরা কম্পেয়ারেবলটাকে এখানে ইমপ্লিমেন্ট করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কম্পেয়ার টু। এই মেথডটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ইউজ করতে হবে। কেন? কারণ এটা তার মধ্যে বানিয়ে দেওয়া আছে। আর আমরা তো একটু আগেই দেখলাম যে ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলো বানানো আছে আপনাকে অবশ্যই সেটা ব্যবহার করতে হবে, মানে নিয়ে আসতে হবে। এটা ভিতরটা ব্যবহার করবেন না করবেন সেটা আপনার ডিসিশন, বাট আপনাকে ওটাকে নিয়ে আসতে হবে। সো এই জন্য এই মেথডটাকে এখানে নিয়ে আসছে। আচ্ছা আমি দেখি আমাদের এখানে কোনো অবজেক্টের সাথে দিয়ে দেওয়া যায় কিনা। কই যেন ছিল, ব্যাংক অ্যাকাউন্ট তো। আচ্ছা আমি একটা ক্লাস ওপেন করি, অ্যাকাউন্টসের মধ্যে না, এখানে একটা জাভা ক্লাস নিলাম যেটার নাম দিলাম আমি স্টুডেন্ট। এটাকে আমি রাখলাম STU এর মধ্যে, ফিনিশ। জাস্ট একটা নর্মাল ক্লাস কিন্তু, হ্যাঁ। সো আমি দিলাম ইমপ্লিমেন্ট কম্পেয়ারেবল, টাইপটি অবজেক্টের সাথে আমরা কম্পেয়ার করব, অবজেক্টের সাথে করব যেহেতু এটা একটা ক্লাস। সো একটা ক্লাস মানে তো অবজেক্টের সাব ক্লাস। সো আমরা অবজেক্টের সাথে কম্পেয়ার করবো। সো এখানে ক্লিক করলাম, কি বলছে? ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড। সো ক্লিক, ওই যে বলছিলাম যে কম্পেয়ার টু যে অবজেক্টটা আছে, মেথডটা আছে, সেটা এখানে অটোমেটিক চলে আসবে। এখন যদি আমি চাই এই স্টুডেন্টের সাথে অবজেক্ট ক্লাসকে কম্পেয়ার করতে পারবো, বা স্টুডেন্টকে আমি অবজেক্ট হিসাবে কাউন্ট করতে পারবো, করে তার মধ্যে ইকুয়ালিটি টেস্ট করতে পারবো। এই হচ্ছে এটার ব্যাপার। ওকে, সো এটা পুরোটা থিওরি পার্টি মাথায় থাকবে। এটা নিয়ে আমরা এখন আর কোনো কাজ করব না আসলে। যখন দরকার পড়বে মানে মূল প্রোগ্রামে আমরা কাজ করব, কারণ এই ছোট জিনিস নিয়ে খুব বেশি মাথা দরকার নেই ইউজ করার। আরেকটা ইন্টারফেস আছে ক্লোনেবল। সো এটার কাজ কি বলছে? দ্য ক্লোনেবল ইন্টারফেস স্পেসিফাইস দ্যাট অ্যান অবজেক্ট ক্যান বি ক্লোনেবল। মানে আপনি একটা অবজেক্টকে চাইলে ক্লোন করে কাজ করতে পারবেন। আমরা বলি না মার্কেটে গিয়ে ধরেন একটা আইফোন কেনার সাধ্য হয়তো বা আমাদের অনেকেরই নাই। সো আমরা মার্কেটে যাই বলি কি ভাই আইফোনের ক্লোন আছে, মানে কি দেখতে অনেকটা আইফোনের মতো কিন্তু ভিতরে অ্যান্ড্রয়েড চলতেছে। দেখছেন এরকম ফোন আছে কিন্তু বাজারে, হ্যাঁ। সো ঠিক এই একটা অবস্থা আর কি। তা আমরা চাচ্ছি যে আমাদের কোনো একটা ক্লাসকে যেন কেউ ক্লোন করতে পারে। তো যেটা কিভাবে করব? এই যেমন দেখেন বলা হয়েছে যে একটা ইন্টারফেস এরকম বানানোই আছে। কোথায় আছে সেটা? জাভা ডট ল্যাঙ্গুয়েজ প্যাকেজের মধ্যে একটা ইন্টারফেস বানানো হচ্ছে, যে ইন্টারফেসটার নামই হচ্ছে ক্লোনেবল। সেটা কীভাবে কাজ করে বলেন? অফেন ইট ইজ ডিজায়ারেবল টু ক্রিয়েট আ কপি অফ অ্যান অবজেক্ট। তো বলতেছে মাঝে মাঝে এটা খুব দরকার হয়ে যায় একটা অবজেক্টের কপি বানাতে। সো টু ডু দিস ইউ নিড টু ইউজ ক্লোনেবল method understand the clonable interface, and an interface contains an abstract method, but the clonable interface is a special case. The clonable interface in the Java language package is defined as follows. বলছে এইভাবে ডিফাইন করতে হয়
যেমন কই মেথডটা কোথায়, যেমন এই যে এখানে দেখাচ্ছে যে লিস্টের মধ্যে কিছু ডাটা অ্যাড করতেছে, অ্যারে লিস্ট, এটা লিস্ট 1, এখানে লিস্ট 2, এটা হচ্ছে লিস্ট 3। সো লিস্ট 2 বানাইছে কিভাবে একটু খেয়াল করেন, বলছে অ্যারে লিস্ট ডাবল, মানে এই লিস্ট হচ্ছে ডাবল টাইপের একটা অ্যারে লিস্ট। লিস্ট 1 মানে এই যে লিস্ট 1 কে কল করছে, কল করে বলছে কি ক্লোন। তার মানে এই লিস্ট 1 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হুবহু চলে আসবে কারো কাছে, লিস্ট 2 এর কাছে। আবার এখানে আমরা বলতেছি লিস্ট 3 ইকুয়ালস টু লিস্ট 1, তার মানে কি একই লিস্ট 1 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা চলে আসবে এই লিস্ট 3 এর মধ্যে। এখন বলতেছে লিস্ট 2 এর মধ্যে এই ভ্যালু অ্যাড করতে, লিস্ট 3 এর মধ্যে এই ভ্যালু অ্যাড করতে, রিমুভ করতে, করে দিয়ে লিস্টটাকে এবার প্রিন্ট করছে। সো প্রিন্ট করার পরে আসলে এই জিনিসটা দেখা গেছে। এই হচ্ছে ক্লোনেবলের সুবিধা, আর কিছু না। আমরা চাইলে এই সুবিধাটা আরো কোনো ওয়ে একটা, আচ্ছা পরে বলবো না, একটা ওয়ে আছে, ওই ওয়েতে আমরা ইউজ করতে পারি। তো এই হচ্ছে গিয়ে ক্লোনেবলের অবস্থা। So, এগুলো নিয়ে আমরা খুব বেশি প্র্যাকটিক্যাল ইচ্ছা করে করবো না আসলে, হ্যাঁ, কারণ এগুলোতে এত বেশি মাথা দেওয়ার দরকার নাই। বড় প্রোগ্রামগুলো আমরা আরো সহজে ম্যানেজ করতে পারবো। সো এখানে কিছু উদাহরণ দিয়েছে আমাদের জন্য। এবার একটা মজার জিনিস আমরা জানবো যে এটা খুবই জরুরি, সেটা হচ্ছে ইন্টারফেস ভার্সেস, মানে ভিএস, মানে কি ভার্সেস তো নাকি বনাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাদের দুজনের মধ্যে পার্থক্য কি আমরা জানবো এবার। বলছে এ ক্লাস ক্যান ইমপ্লিমেন্ট মাল্টিপল ইন্টারফেসেস, এইটা একটা মজার জিনিস। আমরা বলছিলাম একটু আগে যে জাভাতে পারমিশন আছে, ইনহেরিট করার পারমিশন আছে কয়টা, একটা ক্লাসকে ইনহেরিট করতে পারবে। কিন্তু যদি আমরা ইন্টারফেস ইউজ করতে চাই তাহলে একসাথে চাইলে আমরা একাধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবো। মানে কি, মানে হচ্ছে এই তো, সো কমা, ওকে, আবারও যদি চাই কমা দিয়ে আরো কিছু দিতে পারবো। তার মানে আমরা একটা ক্লাসের সাথে অনেকগুলো ইন্টারফেসকে কি করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো, কিন্তু একটা ক্লাসের সাথে একটা মাত্র ক্লাসকে আমরা এক্সটেন্ড করতে পারবো। ক্লিয়ার? সো এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য তাদের দুজনের মাঝখানে। তারপর আরো কিছু পার্থক্য এখানে দিয়েছে, আর একটু পড়ি আমরা। এই যে এখানে বলছে বাট ইট ক্যান অনলি এক্সটেন্ড ওয়ান সুপার ক্লাস, তার মানে একটাই সুপার ক্লাস থাকবে। আচ্ছা, অ্যান ইন্টারফেস ক্যান বি ইউজ মোর অর লেস দ্য সেম ওয়ে অ্যাজ দ্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বলছে একই রকমভাবে ইউজ করা যায়, বাট ডিফাইনিং অ্যান ইন্টারফেস ইজ ডিফারেন্ট ফ্রম ডিফাইনিং অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। লুক লাইক, এখানে আসেন, বলছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভ্যারিয়েবল, বলছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ভ্যারিয়েবল দেওয়ার জন্য কোনো রেস্ট্রিকশন নেই, আপনি চাইলে ইচ্ছা মতো ভ্যারিয়েবল দিতে পারবেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে। ইভেন দো আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর বানাতে পারবেন, এবং সেই কনস্ট্রাক্টরগুলোকে আমরা চাইলে সাব ক্লাস দিয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই কি বলে আপনার, আচ্ছা আরেকটা বলছে মেথডস, মেথডসও কোনো রেস্ট্রিকশন নেই, বলছে এখানে আপনি চাইলে অনেক মেথড লিখতে পারবেন। কার কাছে? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে। এবার সে ইন্টারফেসের ক্ষেত্রে বলছে ইন্টারফেস কি করতে পারবে, অল ভেরিয়েবল মাস্ট বি কি ফাইনাল, মানে কি কনস্ট্যান্ট ভেরিয়েবল থাকতে পারবে ইন্টারফেসের মধ্যে, কনস্ট্যান্ট ছাড়া অন্য কোনো ভেরিয়েবল আপনি এখানে ইউজ করতে পারবেন না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এরকম কোনো রেস্ট্রিকশন নাই। এবার দেখেন ইন্টারফেসে কোনো কনস্ট্রাক্টর হবে না, কখনোই কোনো কনস্ট্রাক্টর হবে না। অ্যান্ড ইন্টারফেস ক্যান নট বি ইনস্টেন্সিয়েট ইউজ নিউ অপারেটর, বলছে নিউ অপারেটর দিয়ে এটাকে আমরা ইনস্টেন্সিয়েটও করতে পারবো না, কিন্তু এইটা কিন্তু আমরা করতে পারি। কিভাবে মনে আছে নিশ্চয়ই, এই যে এইভাবে আমরা করতে পারি, মানে প্যারেন্টস দিয়ে চাইলে ঢুকতে পারি, কিন্তু ইন্টারফেসে এটাও পসিবল না। তা বলছে অল মেথড মাস্ট বি পাবলিক হইতে হবে। অ্যাবস্ট্রাক্ট ইনস্ট্যান্স মেথড, বলছে অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে, অ্যাবস্ট্রাক্ট না থাকলেও মেজর কোনো সমস্যা নাই। ক্লিয়ার? সো এই পার্থক্যগুলো একটু মাথায় রাখবেন প্লিজ, হ্যাঁ। ইন্টারভিউতে এই ধরনের ট্রিকি প্রশ্নগুলো ধরে, এবং ইন্টারফেস থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবেন ইন্টারভিউতে। সো সম্ভবত আমাদের এখানে আর কোনো টপিক বাকি নাই। হুম,
প্রশ্ন যেটা করছে আমি অ্যান্সার দিই। কই যেন একটা মেথড বানাইলাম আমরা, দাঁড়ান আবার দেখাচ্ছি একটু সময় দেন। এটি তো না, আই ব্যাংক এটাই তো, এই যে এটা দেখেন, এটাই তো ঘটনা, তাই তো? এখন আপনি বলতেছেন যে স্যার আমি এখানে একটা ভ্যারিয়েবল দেবো, ধরলাম ধরেন পাবলিক পাবলিক আরে রে পাবলিক ফাইনাল সে নাম্বার ইকুয়ালস টু 10, এভাবে আপনাকে লিখতে হবে। আচ্ছা আরও কি জানি একটা বলছে সম্ভবত নাম্বার এই দাঁড়ানোর পাবলিক ফাইনাল ইন্টিজার নাম্বার, হ্যাঁ এইভাবে লিখতে হবে স্যার। ঠিক আছে, এখন দেখেন আমি যদি এটা খালি কেটে দিই, এরর নিবে না। কেন নিবে না? বিকজ ফাইনাল, আর ফাইনাল মানে কি আমরা জানি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট মানে কি অবশ্যই ভ্যালু দিতেই হবে, ভ্যালু ছাড়া আপনি এখান থেকে বেঁচে যেতে পারবেন না। ওকে, কোনটা এটা এটা হ্যাঁ হ্যাঁ, নাই বলতে ক্লোনেবল তো আমি বানাই নাই, ক্লোনেবল বানায় রাখছে তো কেউ একজন আমার জন্য, এই দেখেন কে বানায় রাখছে, জাভা ল্যাঙ্গুয়েজ বানায় রাখছে, বুঝতে পারছেন তো? সো জাভা ল্যাঙ্গুয়েজ বানায় রাখছে বলে দেখেন এখানে কোনো জায়গায় কিন্তু ইম্পোর্ট হয় না, দেখছেন? এগুলো এটাও কিন্তু ল্যাঙ্গুয়েজ প্যাকেজের প্রোডাক্ট। সো বলছিলাম তো ল্যাঙ্গুয়েজ প্রোডাক্টের ল্যাঙ্গুয়েজ প্যাকেজের মেম্বার হলে কি হয়, ইম্পোর্ট করতে হয় না, ল্যাঙ্গুয়েজ প্যাকেজের বাইরে চলে গেলে ইম্পোর্ট করতে হবে। ওকে, স্যার কোনো প্রশ্ন? আচ্ছা যদি আর কোনো প্রশ্ন থাকে আমি একটু আগে প্রশ্ন মনে করেন আপনার, কোনো সমস্যা নেই। এখানে বলছে ক্লাস ডিজাইন গাইডলাইন। সো ক্লাস ডিজাইন গাইডলাইন ইজ আর হেল্পফুল ফর ডিজাইনিং সাউন্ড ক্লাসেস। সাউন্ড মানে কি, শব্দওয়ালা না, সুন্দর চমৎকার। ওকে, সো কি কি বলতেছে, কি কি মানতে হবে? বলছে প্রথমে মানতে হবে তোমাকে কোহেশন। কোহেশনটা কি এই সম্পর্কে আমরা ইউএমএল অনেক জানবো। তারপর একটু বলছি যে আ ক্লাস শুড ডিসক্রাইব আ সিঙ্গেল এন্টিটি, মানে একটা ক্লাস একটা সিঙ্গেল এন্টিটি হবে। এন্টিটি বলতে আসলে একটা কাজের জন্য স্পেসিফিক হবে, মানে ব্যাপারটা এমন হবে না যে একটা ক্লাস বানাবো ওটা দিয়ে আমি স্টুডেন্ট নিয়ে কাজ করবো, ওটা দিয়ে আমি টিচারকে নিয়ে কাজ করবো, ওটা দিয়ে মানে পুরো প্রোগ্রাম ওটা দিয়ে শেষ করবো, এটা করা যাবে না। অ্যান্ড অল দ্য ক্লাসেস অপারেশন শুড লজিক্যালি ফিট টুগেদার টু সাপোর্ট কোহেরেন্ট পারপাস, মানে আপনি যতগুলো ক্লাস বানাবেন এবং এই ক্লাসগুলোর সাথে যেন একটা ক্লাসের সাথে একটা ক্লাসের লজিক্যাল যেন একটা একটা সম্পর্ক থাকে এবং এরা যেন একজন আরেকজনকে হেল্প করে। ওকে, তা বলছে ইউ ক্যান ইউজ আ ক্লাস ফর স্টুডেন্ট ফর এক্সাম্পল বাট ইউ শুড নট কম্বাইন স্টুডেন্ট অ্যান্ড স্টাফ। এই একটু যেটা বললাম যে আপনি একটা ক্লাস বানাবেন স্টুডেন্টের জন্য, কিন্তু স্টুডেন্ট ক্লাস আর স্টাফ ক্লাসকে আপনি একসাথে মিলিয়ে ফেলবেন না, বিকজ স্টুডেন্ট ক্লাস আর স্টাফ ক্লাসের প্রপার্টি সেম হবে না। বুঝতে পারছি? আচ্ছা, বলছে স্টাফ ইন দ্য সেম ক্লাস বিকজ স্টুডেন্ট অ্যান্ড স্টাফ ডিফারেন্ট এন্টিটিস, কারণ তারা আসলে তাদের উদ্দেশ্যটা আলাদা আলাদা। আচ্ছা, সো এই জন্যই বলা হচ্ছে, সো এই ধরনের এটাকে বলা হচ্ছে কোহেশন, যে এইভাবে আপনাকে মানে মিলাই মিলাই কাজ করতে হবে এবং একটা এন্টিটির কাজ একটার মধ্যে শেষ করতে হবে। ওকে, এবার হচ্ছে কনসিস্টেন্সি। তো বলছে কি ফলো স্ট্যান্ডার্ড জাভা প্রোগ্রামিং স্টাইল অ্যান্ড নেমিং কনভেনশন, চুজ ইনোভেটিভ নেমস ফর ক্লাসেস। দেখছেন এই যে যেগুলো আপনাদেরকে প্রথম দিকে শিখে আসছি, যে হাবিজাবি নাম রাখবেন না, হাবিজাবি রাখা যাবে কিন্তু রাখবেন না, আপনি অবশ্যই নাম রাখবেন রেলিভেন্ট। দেখছেন তো একটু আগে একটা ক্লাসের নাম বানাইলাম আমি ইচ্ছা করে, আই ব্যাংক অ্যাকাউন্ট, কেন আমি চাইলে যে কোনো একটা নাম লিখতে পারতাম না, রাখি নাই কেন, কাজ আমি ওটাতে ব্যাংক রিলেটেড কাজ করব, যেহেতু অলরেডি একটা বানিয়ে ফেলছি আরেকটা, এই জন্য আমি সাথে আই লাগাই দেওয়ার জন্য বুঝাই দিচ্ছি যে ওইটার কাজটাই ওইটা। ওকে, আচ্ছা আরও বলছে ডেটা ফিল্ডস এবং মেথড, এবং ডেটা ফিল্ডস মেথডের নামও আপনাকে বলছে একটু রেলিভেন্ট ইউজ করতে। আ পপুলার স্টাইল ইজ টু প্লেস দ্য ডেটা ডিক্লারেশন বিফোর দ্য কনস্ট্রাক্টর, বলছে যে কনস্ট্রাক্টরের আগে আপনি ডাটা ফিল্ড লিখবেন, এটাই সুন্দর স্টাইল। অ্যান্ড প্লেস কনস্ট্রাক্টর বিফোর মেথড, বলছে অন্যান্য মেথডের আগে আপনি আবার কনস্ট্রাক্টরটাকে লিখবেন।
বুঝতে পারছেন? এটা কি বলা হচ্ছে কি বুঝেন নাই? বলছে একটা ক্লাসের শুরুতেই আপনি লিখবেন আপনার ফিল্ডগুলো, তারপর আপনি লিখবেন কনস্ট্রাক্টরগুলো, তারপর আপনি লিখবেন আপনার মনের মতো যে মেথডগুলো দরকার সেই মেথডগুলো। বুঝতে পারছেন? এটা এখানে বুঝাইছে। আচ্ছা, এবার আসি এনক্যাপচুলেশন। আ ক্লাস শুড ইউজ দ্য প্রাইভেট মডিফায়ার। বলছিলাম আমি যে আমরা কিন্তু সামনে সব প্রাইভেট ইউজ করব টু হাইড ইটস ডেটা ফ্রম ডিরেক্টলি অ্যাক্সেস বাই ক্লায়েন্ট। কারণ আমরা চাই না ডিরেক্টলি আমার এটার মধ্যে কি হচ্ছে এটা যেন বাইরে থেকে বুঝতে না পারে। তো দিস মেক দ্য ক্লাস ইজি টু মেনটেন। এটা ক্লাস তো মেনটেন করতে ইজি হয়। আরও বলছে প্রোভাইড গেটার মেথড অনলি ইফ ইউ ওয়ান্ট দ্য ডাটা ফিল্ড টু বি রিডেবল। প্রোভাইড সেটার মেথড অনলি ইফ ইউ ওয়ান্ট টু ডাটা ফিল্ড টু বি আপডেটেবল। তার মানে আপনি যদি এই ডাটা পাঠাতে চান বা ওখান থেকে ডাটা পড়তে চান তাহলে বলছে আপনাকে অবশ্যই গেটার এবং সেটার বা গেট সেট মেথড ব্যবহার করতে, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। এবার হচ্ছে ক্ল্যারিটি। কোহেশন, কনসিস্টেন্সি অ্যান্ড এনক্যাপচুলেশন আর গুড গাইডলাইন ফর অ্যাচিভিং ডিজাইন ক্ল্যারিটি। মানে বলছে এই তিনটা মিলিয়ে যখন আপনি প্রোগ্রাম করবেন তো সেটাই হবে আপনার ক্ল্যারিটি। Additionally, a class should have clear contract that is easy to explain and easy to understand. বলছে আপনি এরকম ভাবে ক্লাস বানাবেন যেন আপনার ক্লাসটা খুব সহজে মানে দেখতে ইজি হয় এবং এটা যেন এক্সপ্লেন করতে ইজি হয়। ধরেন একটা মেথড উপরে লিখলেন, একটা মাঝখানে লিখলেন, মাঝখানে একটা ডাটা ফিল্ড দিয়ে দিলেন, তারপরে একটা কনস্ট্রাক্টর দিলেন, এরকম হিবিজিবি করতে নিষেধ করছে। বলছে উপরে যে গাইডলাইনগুলো আমরা দিয়ে আসছি সেগুলো তোমরা ফলো করবা। বলছে ইউজার ক্যান ইনকর্পোরেট ক্লাসেস ইন মেনি ডিফারেন্ট কম্বিনেশন। এই যে একটু আগে যে কথাটা বললাম যে ইউজার চাইলে যা ইচ্ছা তাই করতে পারবে। ওকে, কম্বিনেশন, অর্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট বলছে যে মানে সবগুলোতে এলোমেলো করতে পারবে চাইলেই। দেয়ারফর ইউ শুড ডিজাইন আ ক্লাস দ্যাট ইম্পোজ নো রেস্ট্রিকশন অন হাউ অর ওয়েন দ্য ইউজার ক্যান ইউজ ইট। ডিজাইন দ্য প্রপার্টিজ ইন আ ওয়ে দ্যাট লেট দ্য ইউজার সেট দেম অ্যান্ড ইন এনি অর্ডার। মানে বলতেছে যে আপনি যখন প্রোগ্রাম করবেন এমনভাবে প্রোগ্রাম করবেন ইউজার যখন এটাকে ইউজ করবে ইউজার যেন বিপদে না পড়ে। যেমন এই যে আমরা যে মেথডগুলো এখানে ডাকলাম, কই যেন এই যে ব্যাংক অ্যাকাউন্ট কই এই যে দেখেন এই যে মেথডগুলো ডাকলাম, এই যে দেখেন এখানে আমরা এই যে মেসেজ দিয়ে রাখলাম। সো মেসেজ দিলে কি বোঝা যাচ্ছে যে এটা কিসের? ব্যালেন্সের জন্য পাঠিয়েছি। এটা কিসের? এটা আমরা ইন্টারেস্টের জন্য বানিয়েছি। বলছে আপনি প্রোগ্রাম যেভাবেই করেন ইউজার যেন খুব সহজে তার ভ্যালু পুশ করতে পারে বা ইউজার যেন সহজে সেই মেথডটাকে ব্যবহার করতে পারে এমনভাবে আপনাকে কোড লিখতে বলা হয়েছে। ওকে, সো দিস ইজ ক্ল্যারিটি। তারপর বলছে কমপ্লিটনেস। বলছে ক্লাসেস আর ডিজাইন ফর ইউজ বাই মেনি ডিফারেন্ট কাস্টমার। মানে একটা ক্লাস অনেকজন ইউজ করতে পারবে বা করবে। ইন অর্ডার টু বি ইউজফুল আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন আ ক্লাস শুড প্রোভাইড ভ্যারাইটি অফ ওয়ে ফর কাস্টমাইজেশন থ্রু প্রপার্টিজ অ্যান্ড মেথড। বলছে একটা মেথডকে অনেকে যেহেতু ইউজ করবে সো আপনাকে এমনভাবে করতে হবে যেন বিভিন্ন পার্টি বা বিভিন্ন যারা যারা এটাকে ব্যবহার করবে তারা যেন পর্যাপ্ত সুন্দরভাবে তাদের ভ্যালুগুলো পাস করতে পারে বা মেথডগুলো পাস করতে পারে বা ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারে। ধরেন আমি একটা ক্লাস বানাইলাম, আমি কি করছি সব ফাইনাল বানাই দিয়েছি এবং সবগুলোর ভ্যালু আমি দিয়ে দিচ্ছি। এখন যখন অন্য কেউ এটা ইউজ করতে গেছে সেটা আমাদের ভ্যালু পাঠাতে পারতেছে না, তাহলে তো ব্যাপারটা ঠিক হলো না, কারণ আমার প্রোগ্রাম তো তাহলে স্ট্যাটিক হয়ে গেল। ওকে, এই জিনিসটাই বলছে। আর এখানে বলছে ইনস্ট্যান্স ভার্সেস স্ট্যাটিক। বলছে আ ভ্যারিয়েবল অর মেথড দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন এ স্পেসিফিক ইনস্ট্যান্স অফ আ ক্লাস মাস্ট বি অ্যান ইনস্ট্যান্স অফ আ ভ্যারিয়েবল অর মেথড। খুব কঠিন কথা বলে ফেলছে। বলছে যে একটা a variable or method that is depend on a specific instance। মানে ধরেন ইনস্ট্যান্স বলতে যেমন আমরা স্টুডেন্ট ক্লাসকে মিন করতেছি। ধরেন স্টুডেন্ট ক্লাসে আমরা কি দিতেছি? নেম, ইমেল, এজ। তো বলতেছে এই জিনিসগুলো ওই ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট। আর ভ্যারিয়েবল দ্যাট ইজ শেয়ারেড বাই অল দ্য ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস শুড বি ডিক্লেয়ার্ড স্ট্যাটিক। যদি আপনি কোনো ইয়েকে কি বলে ক্লাসকে স্ট্যাটিক বানান তাহলে এই স্ট্যাটিক বানিয়ে দিলে সেটা কি হবে? ওরা সব প্রপার্টি সবাই ব্যবহার করতে পারবে, এটা মিন করতেছে এখানে। ফর এক্সাম্পল বলছে দ্য ভ্যারিয়েবল নাম্বার অফ অবজেক্ট ইন সার্কেল উইথ প্রাইভেট ডেটা ফিল্ডস ইজ শেয়ারেড বাই অল দ্য অবজেক্ট অফ দ্য সার্কেল প্রাইভেট ডেটা ফিল্ড ক্লাসেস। মানে এই ক্লাসের মধ্যে সবাই ওটাকে ব্যবহার করতে পারবে অ্যান্ড দেয়ারফর ইট ইজ ডিক্লেয়ার স্ট্যাটিক। এই স্ট্যাটিক বানানোর কারণে a method that is not dependent on a specific instance
শুড বি ডিফাইন অ্যাজ এ স্ট্যাটিক মেথড। বলতেছে একটা মেথড যদি মানে ডিপেন্ডেন্ট না হয় কোনো স্পেসিফিক ইনস্ট্যান্সের উপরে, তাহলে বলছে ইট শুড বি ডিফাইন অ্যাজ স্ট্যাটিক মেথড। যেমন এটাকে ক্ষেত্রে আমরা বলতে পারি ম্যাথ ক্লাসের কথা। ম্যাথ ক্লাসকে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। ম্যাথ বড় হাতের এম লিখে ডট দিয়ে দিলে তার মেথড পেয়ে যাচ্ছি। এটা পাচ্ছি শুধুমাত্র এই স্ট্যাটিক হওয়ার কারণে। ক্লিয়ার? আচ্ছা। আর এখানে বলছে অলওয়েজ রেফার স্ট্যাটিক ভেরিয়েবল অ্যান্ড মেথড ফ্রম আ ক্লাস নেম। বলছে স্ট্যাটিক মেথড অথবা ভেরিয়েবলকে যদি ইউজ করতে হয় তাহলে ইউজ করতে হবে ওই ক্লাসের নাম ডট ওই ভেরিয়েবলের নাম অথবা ডট ওই মেথডের নাম। যেমনটা আমরা ম্যাথ, আমরা কি লিখি ম্যাথ ডট পিওয়াই অথবা ম্যাথ ডট র্যান্ডম। তার মানে কি বলছে ক্লাসের নাম ডট দিয়ে তার যে মেথড বা প্রপার্টিস আছে তাকে ইউজ করতে। এইটাই আমাদেরকে এই যে এই লাইনের মধ্যে বলে দিছে। আবার বলছে ডো নট পাস প্যারামিটার ফর্ম কনস্ট্রাক্টর টু ইনিশিয়ালাইজ স্ট্যাটিক ডাটা। বলছে স্ট্যাটিক ডাটাকে কখনো ইনিশিয়ালাইজ করবে না এবং তাকে কনস্ট্রাক্টরের মাধ্যমে তার ডাটা দিবা না, এটা দেওয়া যাবে না। ইট ইজ বেটার টু ইউজ সেটার মেথড টু চেঞ্জ স্ট্যাটিক ডাটা ফিল্ড। বলছে স্ট্যাটিক ডাটা ফিল্ড হলে সেটার মেথড বা গেটার মেথড দিয়ে তুমি ডাটা পাঠাও, ডাটা নাও। ওকে, ইনহেরিটেন্স ভার্সেস এগ্রিগেশন এটার দরকার নেই। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আচ্ছা এইটা একটু দেখবো আমরা। ইন্টারফেস ভার্সেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস অলরেডি তো আমরা একবার পার্থক্য দেখে আসছি নাকি? সো ওই কথাগুলো আবার দেখেন, বোথ ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান বি ইউজ টু অ্যাসিফাই কমন বিহেভিয়ার। দেখছেন একই কথা আবার। হাউ ডু ইউ ডিসাইড ওয়েদার ইউজ ইন্টারফেস অর অ্যাবস্ট্রাক্ট ক্লাস? বলছে কখন তুমি কোনটা ব্যবহার করবা। বলছে ইন জেনারেল স্ট্রং ইজ এ রিলেশনশিপ দ্যাট ক্লিয়ারিটি ডিসক্রাইব দ্য প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ শুড বি মডিউল ইউজিং ক্লাসেস। বলছে যদি রিলেশনশিপটা ইজ এ রিলেশন হয়, লাইক আমি যদি বলি যে ডগ ইজ এ অ্যানিমাল, কার ইজ এ ভেহিকল, তাই না? তার মানে কার এবং ভেহিকল নিয়ে যখন আমি কাজ করব তখন বলছে যখন তুমি দুইটাকে ক্লাস বানাবা। ওকে, ফর এক্সাম্পল সিন্স দ্য অরেঞ্জ ইজ এ ফ্রুট, তো দেয়ার ইজ এ রিলেশনশিপ শুড বি মডেলড ইউজিং ক্লাস ইনহেরিটেন্স, মানে ক্লাস ইউজ করে ব্যবহার করতে বলছে। A weak is a relationship also known as is kind of relationship indicate that object possess a certain property। মানে বলছে ইজ এ রিলেশনশিপ একটা আছে কিন্তু সেটা আবার একটু উইক টাইপের, তো সেটা কি আমরা ইউজ করতে হয়? বলছে a weak is a relationship can be modeled using interface। বলছে যে রিলেশনশিপ একটু দুর্বল, খুব স্ট্রং না, সেই ক্ষেত্রে তুমি ইন্টারফেস ব্যবহার করো। ফর এক্সাম্পল বলছে অল স্ট্রিং আর কম্পেয়ারেবল, সো দ্য স্ট্রিং ক্লাস ইজ ইমপ্লিমেন্টেড দ্য কম্পেয়ারেবল ইন্টারফেসেস। মানে সব ইন্টারফেসই আসলে কি কম্পেয়ার করা যায়, তো বলতেছে এই জন্য সে এই কম্পেয়ারেবল ইন্টারফেসটাকে ইউজ করতেছে। এই হচ্ছে ব্যাপার। সো এর বেশি পার্থক্য এটার দরকার নেই আপাতত। আলহামদুলিল্লাহ এতটুকুতে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে।